ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আগের দিন আমার একটা কনফিউশন চলছিল যে আমি কতটা লিখিয়েছি বুঝতে পারছিলাম না, তো ভিডিওগুলো দেখে নিয়েছি। তো আজকে এটা লাস্ট পার্ট হচ্ছে, আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, একটু গ্যাপ হয়ে গেলে এটাই প্রবলেম হয়ে যায়, মনে করতে পারি না। আসলে গলার অবস্থা এমন ছিল আমি কথা বলতে পারতাম না। আজকেই 10 বার কাশি হচ্ছে, পজ মেরে মেরে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে হারিয়ে যাওয়া কালি কলম থেকেই, ক্লাস 10-এর। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলমের উদ্ধৃত অংশে ফাউন্টেন পেনের বাংলা নাম পাওয়া গেছে ঝর্ণা কলম। লেখকের মনে হয় সম্ভবত নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে। প্যারাচেঞ্জ। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। এর আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান, তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে কাগজে পড়ে যায়। ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত শেষ করে চুক্তিপত্র পাকা করে গেছে। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরেই আবিষ্কার করে ফেলেন ফাউন্টেন পেন। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেনই লেখালেখির নবযুগের প্রতিষ্ঠা করে। নেক্সট কোয়েশ্চেন। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন? আনসার। হারিয়ে যাওয়া কালি কলম রচনায় সময়ের অগ্রগতির কলমের পরিণতি দেখে লেখক নিখিল সরকার এই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেছেন। আধুনিকতার পথে কলমও ক্রমশ হারিয়ে যেতে থাকে মানুষের হাত থেকে। সময়ের ধারায় বাঁশের পেন, পালকের পেন ক্রমশ হারিয়ে গিয়ে সেই জায়গায় উঠে আসে ফাউন্টেন পেন। তারপর সস্তার বল পেন বাজার দখল করে নেয়। এর ফলে পকেটমারও কলম চুরি করে না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। একসময় মানুষের লেখার একমাত্র অবলম্বন ছিল বাঁশের কলম। শৈশবে লেখকরা এরূপ কলম নিজেরাই বানাতেন। সময়ের অগ্রগতিতে বাঁশের কলম উধাও হয়ে এলো পালকের কলম। তারপর ফাউন্টেন পেন এবং বল পেন বাজার দখল করলো। ধীরে ধীরে ফেরিওয়ালারাও কলম বিক্রিকে পেশা করল। লেখক অতি আধুনিক ছেলেদের বুক পকেটের পরিবর্তে কাঁধের ছোট পকেটে কলম সাজিয়ে রাখতে দেখেছেন। এমনকি ভিড় ট্রামে বাসে মহিলাদের মাথার খোঁপাতেও কলম গোজা রয়েছে, এমনও দেখা গেছে। লেখকের ভাষায় বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। বারবার বলছি, বইয়ের লাইন যখনই কোট করব বুঝতে পারবে। তোমরা কোটেড করে তখনই লিখবে যখন বুঝতে পারবে আমি এক্সামের খাতায় অ্যাজ ইট ইজ স্পেলিং সমেত লিখতে পারবো। যদি কোনো রকম ডাউট হয়, কারণ অনেক পড়া, অনেক সিলেবাস, তাহলে লাইন লিখবে, কিন্তু কোট করো না। কোট করলেই কিন্তু ঠিকটা লিখতে হবে। সস্তার কলম বাজারে আসার পর কমলো কলম সুলভ ও সর্বভোগ্য হয়ে উঠল। এভাবেই কলম একসময় তার কদর হারিয়ে ফেলল। ফলে যে পকেটমার একসময় কলম হাত সাফাই করত, তার কাছেও কলম অস্পৃশ্য হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছিল তা লেখো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে শ্রীপান্থ লেখার দুনিয়ায় ফাউন্টেন পেনের কার্যকারিতা বোঝাতে গিয়ে মন্তব্যটি করেছেন। লুইস অ্যাডসন ওয়াটারম্যান ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার কারণে চেয়েছিলেন দোয়াত কলমে ডুবিয়ে লেখালেখির একটা বিকল্প খুঁজে নিতে। ফাউন্টেন পেন আবিষ্কৃত হওয়ার ফলে দোয়াত কালি সঙ্গে নিয়ে ঘোরার দিনের অবসান ঘটে। এরপর দামি থেকে সস্তা ফাউন্টেন পেনের অজস্র সংস্করণ বের হয়ে যায়। ফাউন্টেন পেনের বিশেষত্বই হলো তা ব্যবহারকারীকে ক্রমশ নেশাগ্রস্ত করে তোলে।
লেখক শৈলজানন্দের ছিল এরকম ফাউন্টেন পেন সংগ্রহের নেশা, আবার তা তিনি উত্তরাধিকার সূত্রে শরৎচন্দ্রের কাছ থেকে পেয়েছিলেন। প্রথম দিকে ফাউন্টেন পেন সাধারণের নাগালের বাইরে ছিল। রকমারি চেহারার সস্তা এবং দামি ফাউন্টেন পেন বাজারে আসার পর দোয়াত কলম ক্রমশ বাজার থেকে হটে যায়। সেগুলি হয়ে ওঠে ঘর সাজানোর উপকরণ। বাঁশের বা কঞ্চির কিংবা খাগের কলম, কালির আধার, ব্লটিং পেপার এসব জিনিসই ক্রমে অদৃশ্য হয়ে যায়। সব পড়ুয়ার পকেটেই দেখা যায় ফাউন্টেন পেন। এভাবে একদিকে লেখা সহজসাধ্য হয়ে ওঠে, অন্যদিকে লেখার উপকরণের ঝামেলা থেকে মুক্তি পাওয়াও সম্ভব হয়। এভাবেই কলমের দুনিয়ার বিপ্লব ঘটিয়েছিল ফাউন্টেন পেন। একটু সরে গিয়েছিল, সরি, ফট করে পড়ে গিয়েছে, বুঝতে পারিনি। নেক্সট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখক কোথায় ফাউন্টেন কিনতে গেছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল? অথবা দিয়ে একটা কোয়েশ্চেন লেখো, আমি সেদিন সেই জাদু পাইলেট নিয়েই ঘরে ফিরেছিলাম। জাদু পাইলেটের যে কাহিনী লেখক বিবৃত করেছেন তা নিজের ভাষায় লেখো। অথবা কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। প্রাবন্ধিকের জাপানি পাইলট কেনার কাহিনীটি নিজের ভাষায় লেখো। আনসার, হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক জানিয়েছেন কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে তিনি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। ফাউন্টেন পেন আবিষ্কার পেনের জগতে বিপ্লব ঘটিয়ে এক অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর কোনো একদিন লেখক কলেজ স্ট্রিটে একটি নামী দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন। দোকানদার তাকে পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট হরেক রকম পেনের নাম ও তাদের দামের কথাও বলেন। লেখকের মুখের অবস্থা দেখে আর তার পকেটের অবস্থা বুঝতে পেরে দোকানদার তাকে একটা সস্তা জাপানি পাইলট কলম কিনতে বলে। দোকানদার পেনটির ঢাকনা খুলে একটি কাঠের বোর্ডের ওপর ছুঁড়ে দেন। সার্কাসে যেমন জীবন্ত মানুষের দিকে ছুরি ছুঁড়ে দেওয়ার পরও সেটা অক্ষত থাকে, বোর্ড থেকে খুলে দোকানদার দেখান পেনটার নিব অক্ষত আছে। তারপর তিনি দু এক ছত্র লিখেও দেখান। আনুমানিক 15-16 বছরের কিশোর লেখকের কাছে পেনটি জাদু পেন বলেই তখন মনে হয়। লেখক পরবর্তীকালে অনেক ফাউন্টেন পেন কিনলেও বহুদিন ওই জাপানি পাইলটটিকে তিনি যত্ন করে রেখেছিলেন। নেক্সট, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। আনসার, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনার উল্লিখিত অংশে তাদের বলতে লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হয়েছে। লিপিকুশলীরা ছিলেন লেখকের কথায় ওস্তাদ কলমবাজ। তাদের আর্থিক অবস্থা যে সবসময় ভালো হতো তা নয়। 18 শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকার পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেবের লেখা থেকে জানা যায় যে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। তাদের সামাজিক সম্মান ছিল যথেষ্টই। মুঘল দরবারে তো বটেই, সর্বত্র, এমনকি বাংলাদেশেও রাজা জমিদাররা তাদের গুণীর সম্মান দিতেন, ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থরাও এইসব লিপিকারদের ডেকে পুঁথির নকল করাতেন। সেই সব পুঁথি দেখলেই চোখ জুড়িয়ে যেত। প্রতিটি ছত্র সুশৃঙ্খল, পরিচ্ছন্ন, মুক্তোর মতো ছিল লেখার অক্ষরগুলি। সামান্য উপার্জন করলেও সম্মান ও সমাদর তাই তাদের যথেষ্টই ছিল, আর সেজন্য এ ধরনের শিল্পীসুলভ অহংকার তাদের মধ্যে দেখা যেত। পুঁথি যাতে কেউ চুরি না করতে পারে তাই নিয়েছিল সতর্ক দৃষ্টি। খাতির, সম্মান আর আত্মমর্যাদা বোধ মিলে লিপিকাররা প্রায় লেখকের শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন লেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো। আনসার, হারিয়ে যাওয়া কালিকলম রচনায় শ্রীপান্থ কলম এবং লেখালেখির বিবর্তনের কাহিনী উল্লেখ করেছেন। এই প্রসঙ্গেই তিনি বিভিন্ন রকমের কলমের কথা বলেছেন। প্যারাচেঞ্জ, একসময় কলম তৈরি হতো বাঁশের সরু কঞ্চি দিয়ে, তারপর খাগের কলম, পশুর হাড়ের কলম, পাখির পালকের কলম, ব্রোঞ্জের কলম, তুলির কলম ইত্যাদির প্রচলন হলো।
তারপর এলো ফাউন্টেন পেন। ওয়াটারম্যানের এই আবিষ্কার কলমের দুনিয়ায় বিপ্লব এনে দিল। কালিতে ডুবিয়ে লেখা কলমগুলির যুগ শেষ হলো। সস্তা দামি নানা রকম ফাউন্টেন পেন বাজার দখল করে নিল। পাইলট, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান এরকম নানা ফাউন্টেন পেন বাজারে এলো। সেই সব পেনের রকমারি ও আকর্ষণীয় নিব ও হ্যান্ডেল, প্ল্যাটিনাম, সোনা ইত্যাদি দিয়ে অভিজাতদের জন্য ফাউন্টেন পেন তৈরি হতো। তারপর ফাউন্টেন পেনের পরিবর্তে বাজারে এলো বল পেন। কলম তখন আরও সস্তা ও সহজলভ্য হয়ে উঠল। কলম তরোয়ালের চেয়েও শক্তিধর, লোকসমাজে প্রচলিত এই কথাটিকে প্রথমে সাহিত্যে ব্যবহার করেছিলেন ইংরেজ নাট্যকার এডওয়ার্ড বুলওয়ার লিটন। এই মন্তব্য স্পষ্ট করে দেয় যুদ্ধবাজ এবং অস্ত্রনির্ভর মানুষদের চেয়ে কবি সাহিত্যিকদের ক্ষমতা অনেক বেশি। কলমের এই ক্ষমতার অনুষঙ্গ হিসাবেই সম্ভবত ফাউন্টেন পেনে ব্যারেল, কার্টিজ ইত্যাদি শব্দ শুনতে পাওয়া যায়। একজন শাসক যুদ্ধের দ্বারা ভূখণ্ড জিতে নিলেও মানুষের মন জিততে পারেন না। অন্যদিকে লেখক জিতে নেন মানুষের মন। প্রাবন্ধিক উল্লেখ করেছেন ইতিহাসে অনেক বালকের কলমধারীকে অস্ত্র হাতেও লড়াই করতে হয়েছে। তবে প্রশ্নে উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য হলো, তলোয়ার যে কাজ করতে পারে না, কলম তা পারে, আর সেই কাজ হলো মানব জীবনকে সুন্দরতর করে তোলা। কিন্তু নেক্সট কোয়েশ্চেন লেখো, কিন্তু সে ছবি কতখানি যন্ত্র আর কতখানি শিল্পীর? সেই ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কি? হারিয়ে যাওয়া কালি কলমের লেখক শ্রীপান্থ উদ্ধৃত অংশে সেই ছবি বলতে কম্পিউটারে আঁকা ছবির কথাই বলেছেন। প্যারাচেঞ্জ, কম্পিউটার একটি যন্ত্র, প্রযুক্তির সহায়তায় সেখানে ছবি আঁকা হয়। সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই। ছবি আঁকাও সৃজনশীল শিল্পকর্ম। শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক অবিচ্ছিন্ন। কম্পিউটারের মন বলে কিছু নেই। তার রেখা নিছকই যন্ত্রের আঁকিবুকি। তার শিল্পী ছবি আঁকেন তার নিজের অনুভূতির রঙে। সেখানে মনের মাধুরীর সাথে মিশে থাকে শিল্পীর আবেগ। রবীন্দ্রনাথও অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি। এই ছবির মধ্যে আছে খেয়ালি মনের প্রকাশ। কিন্তু কম্পিউটারে সেই আবেগ অনুভূতির কোনো জায়গা নেই। লেখক বলতে চেয়েছেন, মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে। আবেগ ছাড়া শিল্প কখনো জীবন্ত হয় না। ভাব ঘনীভূত হলে শিল্পী তাকে রং তুলির সাহায্যে ফুটিয়ে তোলেন। তাই কম্পিউটারে আঁকা ছবির থেকে শিল্পীর আঁকা ছবি অনেক বেশি জীবন্ত মনে হয়। আর এই প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়েই লেখকের মনে সন্দেহ ফুটে উঠেছে যে কম্পিউটারের ছবি কতটা যন্ত্রের এবং কতটা শিল্পীর তা নিয়ে। লাস্ট প্রশ্ন, এইটা থেকে হিউজ কোয়েশ্চেন আনসার হলো, কিছু করার নেই। তাই বারবার বলছি, যেগুলো মনে হবে যে দুটো তিনটে কোয়েশ্চেন একটু রিডিং করলে একই মতো পড়ে নিও। লাস্ট, মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি। লেখক ফরাসি কবির মতো কি বলেছেন, তার সে কথা বলার কারণ কি? লেখক ফরাসি কবির মতো মনে মনে বলেছেন, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। একদম লাস্টের দিকে এই লাইনগুলো লেখা আছে। খুব ভালো হয় যদি কোট করে অ্যাজ ইট ইজ লিখতে চাও পারো, না হলে কোট ছেড়ে দিয়ে লিখো। একদম দেখো 55 পেজের লাস্ট প্যারার ওপরটা, ওই 3 লাইন ছেড়েই তার ওপরে এই লাইনটা লেখা আছে, অ্যাজ ইট ইজ এটা লিখে। প্যারাচেঞ্জ, সময়ের পরিবর্তনে কালি কলম হারিয়ে গেছে স্মৃতির আড়ালে। লেখক শ্রীপান্থ মনের মধ্যে পোষণ করেন সেই হারিয়ে যাওয়া কালি কলমের মাহাত্ম্য। অনেক লেখক যুগের দাবিকে মেনে নিয়ে পুরনো কালি কলম ছেড়ে ফাউন্টেন ও বল পেনকে বরণ করে নিয়েছেন। কেউ কেউ কম্পিউটারে ব্যবহার করেন লেখার কাজে। পুরনো কালি কলমকে স্মৃতির পাতায় রেখে দিয়ে লেখকও শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন বল পেনের কাছে আত্মসমর্পণ করতে। স্বেচ্ছায় তিনি পুরনো কলম ছেড়ে বল পেন হাতে তুলে নেননি। যুগের দাবি তাকে বাধ্য করেছে নতুন লেখার সামগ্রীকে বরণ করে নিতে। তার মনে হয়েছে শক্তিশালী বল পেন সত্যি যদি তার ইচ্ছাকে হত্যা করে, তাতে তার কিছু করার নেই। যুগের প্রভাবকে তিনি কোনোভাবে এড়াতে পারবেন না।
যুগের দাবির কাছে তাই তিনি মৃত সৈনিক। উদ্দিষ্ট ফরাসি কবির মতোই তার অসহায়তা প্রকাশ পেয়েছে এখানে। ঠিক আছে, আশা করি কাজে লাগবে, তোমাদের এই ভিডিওগুলো হেল্প হবে। বারবার বলছি, টেনশনের কোনো কারণ নেই, ভালোভাবে মন দিয়ে ডিটেলে পড়ো, এবং রিকোয়েস্ট করবো, যেটা সবসময় করি, কোয়েশ্চেন আনসারগুলো অন্তত লিখে নিয়ে তারপর মুখস্থ করো, অডিও শুনে নাও। ঠিক আছে, ভালো থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আমি কিন্তু নেক্সট, তোমরা এখন যারা 10-এ পড়ছো, আমি নেক্সট কিন্তু 11-এরগুলো আপলোড করতে থাকবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সে আপলোডের মানে ইনফরমেশনগুলো পেতে থাকবে। 12-এরটা তো পড়ি, তোমরা যদি দেখো জানতেই পারবে। লেটার অন আমার ইচ্ছা আছে 9টাকেও অ্যাড করার এবং গ্র্যাজুয়েশন বাংলা অনার্সটাকেও অ্যাড করার। এই সমস্ত কিছুই ইন প্রসেস আছে। এখন তোমাদেরটা আগে শেষ করি, তারপরে আস্তে আস্তে সব চলবে। চলো, ভালো থেকো, টাটা।